বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতেই আপনাদের একটা দৃশ্য কল্পনা করতে বলবো। ভাবুন তো, একটি দেশ যার নামের সাথেই জুড়ে আছে ইসলামিক রিপাবলিক, যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং যে দেশের সরকার চলে কট্টর শরিয়া আইনের মাধ্যমে। সেই দেশেরই লক্ষ লক্ষ মানুষ আজ রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমরা মুসলিম নই, আমরা পারসিক। হ্যাঁ, আমি ইরানের কথা বলছি। আজ গোটা ইরান জুড়ে এক অভূতপূর্ব বিদ্রোহের আগুন জ্বলছে। কিন্তু এই বিদ্রোহ কোনো সাধারণ সরকার বিরোধী আন্দোলন নয়, এটা হলো একটা শেকড়ে ফেরার লড়াই। ইরানের কোটি কোটি মানুষ আজ তাদের হাজার বছরের পুরনো ইসলামিক পরিচয়কে ছুঁড়ে ফেলে দিয়ে ফিরে যেতে চাইছে তাদের আসল পরিচয়ে, সেই গৌরবময় প্রাচীন পারস্য সভ্যতায়। তাদের হাতে আজ আর কালো ইসলামিক পতাকা নেই, বরং শোভা পাচ্ছে প্রাচীন পারস্যের সিংহ আর সূর্যের প্রতীক দেওয়া পতাকা। প্রশ্ন হচ্ছে, কেন? দীর্ঘ ৪৫ বছরে কট্টর ইসলামিক শাসনের পর হঠাৎ কেন ইরানের মানুষ হিজাব পরিয়ে, পাগড়ি খুলে তাদের পুরনো সনাতন ধর্মে ফিরে যেতে চাইছে? কি ছিল সেই ইতিহাস যা ইরানকে ইসলামী রাষ্ট্র বানিয়েছিল? আর আজ কেনই বা সেই ইতিহাসের চাকা আবার উল্টো দিকে ঘুরছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইরানের সেই হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস এবং বর্তমানের এই বিশাল পরিবর্তনের গভীর বিশ্লেষণ করব। সমস্ত বিষয়টা জানতে পারবেন আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতিহাসের পাতায় যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, তবে দেখব আজকের এই ইরান এক সময় পরিচিত ছিল পারস্য বা পার্সিয়া নামে। হাজার হাজার বছর আগে যখন ইসলামের জন্মই হয়নি, তখন এই ভূখণ্ডে গড়ে উঠেছিল এক অত্যন্ত উন্নত এবং সুসংগঠিত সভ্যতা। খ্রিস্টপূর্ব প্রায় ৩১০০ বছর আগে দক্ষিণ ইরানে শুরু হওয়া এলামাইট সভ্যতা ছিল এই অঞ্চলের ভিত্তি। এরা ছিল বহুস্বরবাদী। তাদের প্রধান দেবতা ছিলেন ইনশুশিনাক, অনেকটা আমাদের বৈদিক দেবতা ইন্দ্রের মতো। প্রাচীন এই মানুষরা তাদের দেশকে বলতো আইরান, যার অর্থ হলো আর্যদের দেশ। এর কিছুদিন পরেই ইরানে আবির্ভূত হন এক মহাপুরুষ, যার নাম জরাথ্রস্ট বা জরোয়াস্টার। তিনি ছিলেন একজন যুগপুরুষ, যিনি পারস্যের ধর্ম এবং সমাজ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনেন। তিনি যে ধর্ম প্রচার করেন তা আজ জরোয়াস্ট্রিয়ান বা পার্সি ধর্ম নামে পরিচিত। আপনারা শুনলে অবাক হবেন যে এই ধর্মের সাথে ভারতের সনাতন বৈদিক ধর্মের অবিশ্বাস্য মিল রয়েছে। বৈদিক ধর্মে যেমন যজ্ঞের আগুন পবিত্র, পার্সি ধর্মেও তেমনি আগুনের উপাসনা বা আতর অত্যন্ত পবিত্র। বেদে যেমন পৈতে ধারণের রীতি রয়েছে, পার্সি ধর্মেও আছে কুস্তি বা পবিত্র সুতো ধারণের নিয়ম। এমনকি তাদের ধর্মগ্রন্থ আবেস্তার ভাষার সাথে সংস্কৃতের অদ্ভুত মিল পাওয়া যায়। এই জরোয়াস্ট্রিয়ান ধর্মের উপর ভিত্তি করেই পরবর্তীতে গড়ে ওঠে বিশাল পারস্য সাম্রাজ্য। সাইরাস দ্য গ্রেট, দারায়ুস দ্য গ্রেটের মতো শাসকদের হাত ধরে পারস্য সভ্যতা স্থাপত্য, ভাস্কর্য এবং জ্ঞান বিজ্ঞানে উন্নতির শিখরে পৌঁছয়। সব শেষে আসে সাসানিয়ান সাম্রাজ্য, যা ছিল ইসলামের আগমনের আগে পারস্যের শেষ এবং সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। তাদের সময় পারস্য ছিল জ্ঞান, শিল্প এবং সংস্কৃতির এক স্বর্ণখনি। কিন্তু ইতিহাসের চাকা সবসময় একদিকে ঘোরে না। সপ্তম শতাব্দীতে এই সমৃদ্ধশালী সভ্যতার উপরে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। আরবের মরুভূমি থেকে ধেয়ে আসে একদল আক্রমণকারী, যাদের লক্ষ্য ছিল শুধু রাজ্য জয় নয়, বরং পারস্যের ধর্ম এবং সংস্কৃতিকে সম্পূর্ণ ধ্বংস করা। তারা একে নাম দিয়েছিল জিহাদ। সপ্তম শতকে এই বর্বরচিত ইসলামিক আক্রমণে সাসানিয়ান সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শুরু হয় এক নির্মম ধ্বংসলীলা। হাজার হাজার জরোয়াস্ট্রিয়ান মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়। পারস্যের বিশাল সব লাইব্রেরি, যেখানে ছিল হাজার বছরের সঞ্চিত জ্ঞান, সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, ঠিক যেমনটা ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে করা হয়েছিল। শুরু হয় জোরপূর্বক ধর্মান্তকরণের পালা। যারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় জিজিয়া কর। নারীদের করা হয় ধর্ষণ, আর শিশুদের বানানো হয় দাস। নিজেদের ধর্ম আর সম্মান বাঁচাতে তখন অনেক পার্সি বা জরোয়াস্ট্রিয়ান পরিবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে তারা নৌপথে পালিয়ে এসে আশ্রয় নেয় ভারতে। ভারতের হিন্দু রাজা সঞ্চান তাদের আশ্রয় দেন, আর কালক্রমে তারা ভারতের সংস্কৃতির সাথে মিশে যায়। আজ আমরা যাদের পার্সি বলে চিনি, যেমন রতন টাটা, জামশেদজি টাটা বা স্যাম ম্যাকেন্স, তারা আসলে সেই পালিয়ে আসা পার্সিদেরই বংশধর। কিন্তু যারা ইরানে থেকে গিয়েছিলেন, তলোয়ারের মুখে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। আর এভাবেই এক সময়ের সূর্য ও অগ্নির উপাসক পারস্য কালো কাপড়ে ঢাকা পড়ে এক ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। শতাব্দীর পর শতাব্দী কেটে যায়। এরপর বিংশ শতাব্দীতে এসে ইরানের ইতিহাসে আবার এক নতুন মোড় আসে। 1921 সালে রেজা খান পাহলভি নামের এক সেনা কর্মকর্তা ক্ষমতায় আসেন এবং 1925 সালে নিজেকে ইরানের শাহ বা রাজা ঘোষণা করেন। রেজা শাহ ছিলেন একজন দূরদর্শী শাসক। তিনি বুঝতে পেরেছিলেন যে মোল্লাতন্ত্রের হাতে থাকলে ইরানের কোনো ভবিষ্যৎ নেই। তিনি চাইলেন ইরানকে আবার তার প্রাচীন আর্য গৌরবে ফিরিয়ে নিয়ে যেতে। এরপর 1935 সালে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের নাম পার্সিয়া থেকে বদলে ইরান রাখেন, যার অর্থ আর্যদের ভূমি। রেজা শাহ এবং তারপরে তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি ইরানকে আধুনিক করার জন্য ব্যাপক পদক্ষেপ নেন। একে বলা হয় হোয়াইট রেভলিউশন। হিজাব প্রথা ঐচ্ছিক করা হয়, নারীদের ভোটাধিকার দেওয়া হয়, স্কুল কলেজে ছেলে মেয়েদের একসাথে পড়ার সুযোগ দেওয়া হয়। ইরান হয়ে ওঠে পাশ্চাত্যের মতো আধুনিক। মেয়েরা গাড়ি চালাচ্ছে, গান বাজনা শিখছে। 1970-এর দশকে ইরানের ছবিটা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা কোনো মধ্যপ্রাচ্যের দেশ। শাহ চেয়েছিলেন ইরানকে জ্ঞান বিজ্ঞানে ভারতের মতো উন্নত করতে। তিনি পরমাণু গবেষণা কেন্দ্র তৈরি করেছিলেন, এমনকি নাসার সাথে মিলে মহাকাশ গবেষণা করার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু এই আধুনিকতা বেশি দিন সইল না। ইরানের এই উন্নতি দেখে কট্টরপন্থী মোল্লারা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ খোমেনি। খোমেনি ছিলেন একজন উগ্র উচ্চাকাঙ্ক্ষী ধর্মীয় নেতা। তিনি মানুষের ধর্মীয় আবেগকে খুব চতুরভাবে ব্যবহার করলেন। প্রচার করা হলো যে শাহ রেজা পাহলভি আমেরিকার দালাল এবং তিনি ইসলাম ধ্বংস করছেন। 1979 সালে ধর্মীয় উন্মাদনায় ভেসে গিয়ে ইরানিরা এক বিপ্লব ঘটালো। শাহ দেশ ছেড়ে পালালেন আর খোমেনি ইরানকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করলেন। ইরান এক ঝটকায় আধুনিক যুগ থেকে আবার মধ্যযুগে ফিরে গেল। ক্ষমতায় এসে খোমেনি সমস্ত ক্ষমতা নিজের হাতে নিলেন। চালু হলো কঠোর শরিয়া আইন, তৈরি হলো গাস্তো এ এরশাদ বা মোরালিটি পুলিশ। এই পুলিশের কাজ ছিল রাস্তায় রাস্তায় ঘুরে দেখা কার দাড়ি ছোট, কার হিজাব ঠিক নেই, কেউ শরিয়া আইন মানছে কি মানছে না। সামান্য চুল দেখা গেলেই মেয়েদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা শুরু হতো। গান, সিনেমা, সাহিত্য সব নিষিদ্ধ হলো। হাজার হাজার বিরোধী ছাত্র বুদ্ধিজীবীকে জেলে ভরা হলো, ফাঁসিতে ঝোলানো হলো। 1988 সালে খোমেনির এক ফতোয়ায় মাত্র কয়েক মাসের মধ্যে 5000 রাজনৈতিক বন্দীকে গোপনে হত্যা করা হয়েছিল। খোমেনির মৃত্যুর পর ক্ষমতায় আসেন আলী খামেনি। তার আমলে অত্যাচার আরও বাড়ে। পার্কে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা জায়গা করা হয়, বাসে ট্রেনে আলাদা কামরা, এমনকি জনসমক্ষে স্বামী স্ত্রী হাত ধরে হাঁটলেও জেলের ভয়। কিন্তু ভণ্ডামির একটা সীমা থাকে। ইরানের মানুষ দেখলো যে শাসকরা তাদের হিজাব পরতে বাধ্য করছে, অথচ তাদের নিজেদের নাতি নাতনিরা ইউরোপ আমেরিকাতে গিয়ে ছোট ছোট পোশাকে পার্টি করছে, ঘুরে বেড়াচ্ছে। অথচ শরিয়া আইন শুধু ইরানের সাধারণ মানুষের জন্য। আর অন্যদিকে ঠিকমতো হিজাব না পরার অপরাধে 22 বছরের তরুণী মাহসা আমিনিকে পুলিশ পিটিয়ে মেরে ফেলল। সেই ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, খুব বেশি পুরনো খবর নয়। এর সাথে যোগ হলো অর্থনৈতিক বিপর্যয়। দুর্নীতি আর লুটপাটের কারণে ইরানের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। মুদ্রাস্ফীতি 400 থেকে 500% পৌঁছেছে। $1 দাম 5 লক্ষ রিয়াল ছাড়িয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, অথচ মোল্লারা কোটি কোটি টাকার মালিক। এই সব কিছুর বিস্ফোরণ আমরা আজ দেখতে পাচ্ছি। ইরানের 180টির বেশি শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা আর সংস্কার চাইছে না, তারা চাইছে এই ইসলামিক শাসনের পতন। মেয়েরা রাস্তায় হিজাব পরাচ্ছে, খোমেনির ছবিতে আগুন দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা, তারা স্লোগান দিচ্ছে আমরা মুসলিম নই,
আমরা পারসিক। 2020 সালের এক জরিপ বলছে ইরানের মাত্র 32% মানুষ এখন নিজেকে প্র্যাকটিসিং মুসলিম মনে করে। বাকিরা হয় নাস্তিক, নয়তো জোরোস্ট্রিয়ান ধর্মে বিশ্বাসী বা কোনো ধর্মেই বিশ্বাস করে না। অর্থাৎ ইরানের যুব সমাজ মানসিকভাবে ইসলাম ত্যাগ করছে। তারা তাদের প্রাচীন রাজা সাইরাস দ্য গ্রেটের সমাধিসৌধে গিয়ে জড়ো হচ্ছে। তাদের প্রাচীন নববর্ষ নওরোজ ধুমধাম করে পালন করছে। বন্ধুরা, ইরান আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে পচে যাওয়া দম বন্ধ করা কট্টর মৌলবাদ, আর অন্যদিকে হাজার বছরের পুরনো এক সমৃদ্ধশালী উদার সভ্যতার হাতছানি। ইরানের মানুষ তাদের পছন্দ বেছে নিয়েছে। তারা ফিরতে চায় তাদের শেকড়ে, তাদের আগুনের কাছে, যে আগুন ধ্বংসের নয়, পবিত্রতার। ইরানের রাজপথে আজ ইতিহাস লেখা হচ্ছে। এই লড়াই শুধু ইরানের নয়, এই লড়াই সভ্যতার, এই লড়াই অস্তিত্বের। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইরান কি পারবে এই অন্ধকার কাটিয়ে আবার সেই গৌরবময় পারস্যে ফিরে যেতে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।